রক্তের দাগ এখন আছে। আপনি তো তাকেও নিয়ে আসতে চেয়েছিলেন। হ্যাঁ, চাইছিলাম তো, কিন্তু জনগণ যখন কথা বলেছে আপনি কিন্তু সেখান থেকে পিছপা হয়েছেন। না, পিছপা হয়েছে আপনারা মামলা করার হুমকি দিয়েছেন, আমি অ্যাটর্নি জেনারেলের সাথে কথা কইছি, তারা কইছে যে হ্যাঁ এটা মামলা করা যেতে পারে। হ্যাঁ দিছেন তো। আমি একজনের সাথে কথা কইতে চাইছি, জনাব নাসিরউদ্দিন পাটোয়ারী, আমি একজনের সাথে কথা কইতে চাইছি, আপনারা আমার সাথে কথা না বইলা আপনারা স্ট্যাটাস দিয়ে দিয়েছেন যে আমি প্রতারণা করছি। আপনি জানেন প্রতারণা শব্দের মানে জানেন? জি জি, এটা আমি কিন্তু এটার স্ট্যাটাসের দায়ভার নিচ্ছি না, কারণ যে স্ট্যাটাস দিয়েছে সেটাতে সে জায়গাতে বলবো। কিন্তু আমরা স্পষ্টত যেটা দেখি ক্যাম্পাসে আমরা যাদের হাতে মাইর খেয়েছি, যারা আমাদের প্রতিনিয়ত পিছাইছে, যারা প্রতিনিয়ত যাদের হাতে হলো খুনের, আমি ওরে নিয়ে আইসা কোলে বসে আদর করতাম, এরকম আপনার ধারণা? না 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 না, আপনি কোলে নিয়ে আইসা আদর করা না, অথবা ও আইসা কথা বললে সব লোক আপনাদের বিরুদ্ধে চলে যেত। তাহলে আপনার সাথে তো তাদের সাথে যোগাযোগ আছে। আমার সাথে যোগাযোগ নাই, যোগাযোগ থাকতে হয় না। 50টা জায়গায় আপনাদের সাথে যোগাযোগ আছে, এবং সেই জায়গাতে বাংলাদেশের ইন্টেলিজেন্সকে একটু হেল্প করবেন কিভাবে তাদেরকে ফিরিয়ে এনে এই শিখছেন, দাবিতে হলো বিচারের জার্নালিস্টিক, এই শিখছেন আপনারা জার্নালিজম, যে আমরা আমাদের সাথে আওয়ামী লীগের লোক যোগাযোগ করলে আমরা ইন্টেলিজেন্সে তাদের নাম্বার দিয়ে দিব। এই হচ্ছে আপনাদের জার্নালিজম সম্পর্কে ধারণা। এটা হলো আমাদের জার্নালিজম ধারণা না, এটা হলো যে জায়গা থেকে খুনের বার্তা গেছে তারা আসুক বিভিন্ন জায়গায়, তারা মাঠে দাঁড়াক। শোনেন, এই যে এই সাদ্দাম, আমি আজকে টেলিভিশনে বলি, এই সাদ্দাম দিয়া আমি হচ্ছে ওয়ার্স্ট সাফারার। ওকে আমি একটা প্রশ্ন করার পরে ও হচ্ছে 60,000 ফেসবুক ভুয়া পেজ খুলে আমার বিরুদ্ধে লিখছে। আমি মনে করছি ও আসবে না, ওইটা তার জন্য পিকনিক হইতো না। এটা আপনিও তার ভিকটিম ছিলেন। হ্যাঁ, তাহলে সেজন্যই তো আমি তার প্রশ্ন করতে চাই। আপনারা কি দেখেছেন যে এই টিমের একটি স্ট্যাটাসে এবং তাদের একটা লাইভ টক শোতে সবাইকে হত্যার হুমকি দিয়েছে? এটা কি আপনি দেখেছিলেন? আমি 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 এগুলি দেখি না। আই এম সরি। আপনি আসলে আমরা প্রশ্নের মধ্যে আসেন, প্রশ্নের মধ্যে আসেন, কারণ এই যে আপনি যে এটার কথা বললেন এটা নিয়ে আমার কোনো ইন্টারেস্টই নাই, কোনো ইন্টারেস্টই নাই। এখন আপনার ইন্টারেস্ট থাকবে না, কারণ আপনি ব্যক্তিগত বিষয় নিয়ে আসছেন, তো যে আপনি কোথায় কাউকে নিয়ে আসতে পারেন নাই, কোথায় কি। আমি আসি নাই কিন্তু ব্যক্তিগত বিষয় না। জনাব নাসিরউদ্দিন পাটোয়ারী, এই প্রসঙ্গটা আপনি তুলছেন, এই প্রসঙ্গটা আপনি তুলছেন, এই জন্য আমরা কোনো মানে ব্যক্তিগত বিষয়ে যাচ্ছি না। এই প্রসঙ্গটা আপনি তুলছেন পাটোয়ারী, আপনি তুলছেন, আমি তুলি নাই কিন্তু। আপনি ওইটা বলেন, আপনি ওইটা বলেন। হ্যাঁ, আপনি যেটা বলতে চাইতেছি, হ্যাঁ আমি যেটা বলতে চাইতেছি সেটা হচ্ছে যে এই মুক্তিযুদ্ধের বিপক্ষের যে বয়ানটা, যেমন এইটার ক্ষেত্রে নাগরিক যারা আপনারা আছেন, নাগরিক কমিটি, তারা আসলে অবস্থানটা কি নিতেছেন সেটা একটু আমাদের বলবেন। যে আমরা দেখতে পাচ্ছি যে একজন মুক্তিযোদ্ধা, আমি আসলে মুক্তিযোদ্ধারা বলে না, যে কোনো লোককেই আসলে অপমান করা, তাকে গলায় জুতার মালা দেওয়া এবং কোনো একটা কারো ছত্রছায়া এটা করা, এটার বিপক্ষে আপনি যদি 2 লাইনে একটু বলতেন যে এই জিনিসটা নিয়ে আপনি আসলে কিভাবে দেখতেছেন। না, প্রথমত আমরা বলি যে মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষাটা ছিল, 71-এ মানুষ যে জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, সেটা তো ব্যাহত হয়েছিল, এবং গত 53 বছরে বিভিন্ন দল ছিল, সেনা শাসন ছিল, বিভিন্ন বড় বড় কিংস পার্টি তারা ক্ষমতায় ছিল, এবং সেখানে তারা কিন্তু মুক্তিযুদ্ধের এই বিষয়গুলো এই পর্যন্ত কিন্তু যে দলে এসেছে তারা কিন্তু মুক্তিযোদ্ধা বানিয়েছে, এবং সেই জায়গাতে মানুষের প্রতি কিন্তু মুক্তিযুদ্ধের প্রতি একটা বীতশ্রদ্ধা তৈরি হয়েছিল, কারণ কে আসল কে নকল বোঝা যাচ্ছে না। ফলে তো আমরা যে জায়গাতে বক্তব্য রাখি সেটা হলো মুক্তিযুদ্ধের যে রিয়েল কোর স্পিরিটটা, সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার, সেই জিনিসটা আমরা ধারণ করি। সেই জিনিসটা ধারণ করে বলেই কিন্তু আমরা 24-এ উঠে দাঁড়িয়েছে, এবং 24-এ সেই আবেদনের ভিত্তিতেই কিন্তু আমরা মাঠে রক্ত দিয়েছি। এবং আমরা এই ক্ষেত্রে কোনো মুক্তিযোদ্ধার সাথে কোনো বেমানান কোনো কিছু করা হবে, অথবা তাদেরকে হত্যা বা গুম করা, অথবা তাদেরকে অ্যাসাল্ট করা হবে, আমরা কখনো এগুলো কোনো সমর্থন করি না। ইভেন আমরা কোনো ব্যক্তিকে আইনের শাসন নিজের হাতে তুলে দেওয়াকে অপছন্দ করি, এবং এটার আমরা তীব্র বিরোধিতা করি। কারণ কোনো ব্যক্তিকে হলো বাসায় থেকে উঠে নিয়ে কান ধরে উঠবসা করা অথবা তাকে এজাল্ট করা, আমরা কখনো এই বিষয়গুলো সমর্থন করি না। আমরা মনে করি দেশে একটি সুন্দর বিচার প্রক্রিয়ার মধ্যে যদি কেউ কোনো অপরাধ করে থাকে সেটার বিচার হবে, আর যদি সে অপরাধ না করে থাকে, যদি কেউ তাকে সেই এলিগেশন এনে থাকে, তাহলে তার বিচার করা হবে। আমরা সেই সুন্দর বিচার প্রক্রিয়া বিশ্বাস করি। ওকে, জনাব নাসিরউদ্দিন পাটোয়ারী, আপনাকে ধন্যবাদ। আপনারা জানেন যে চ্যানেল 24 আমাদের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করছিল। চ্যানেল 24 তাদের টপ অফ দ্য নাউজের জন্য মানে 54 বা 55 পরে, অর্থাৎ আর 2-3 মিনিট পরে তারা চলে যাবেন। আমি এটাই এখনই বলে রাখলাম, কারণ আমার প্রশ্নটি করে রাখতে হচ্ছে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে, যে জনাব রুহুল কুদ্দুস কাজল, আওয়ামী লীগ সরকারের সময় তারেক রহমান বাংলাদেশে আসেননি, রাজনৈতিক বাস্তবতা ছিল, কিন্তু 5 আগস্টের পরও তিনি ফেরেননি। এখন স্পর্শকাতর মামলা থেকে, আপনাদের ভাষায় সব মিথ্যা মামলা থেকে খালাস পেয়েছেন তারেক রহমান, তারপরেও তিনি দেশে ফিরছেন না, ভার্চুয়াল জনসভায় যোগ দিচ্ছেন, বিএনপির নেতৃত্বে সরকার গঠন হবে, এটা নিশ্চিত করার পরেই তিনি দেশে ফিরবেন। মানে আসলে তিনি দেশে ফিরতেছেন না কেন? মানে তার কোন জায়গা থেকে তিনি আসলে একটু ভীত বোধ করছেন?
দেখুন, আমার মনে হয় প্রথম কথা হচ্ছে যে আপনি যে প্রশ্নটি করেছেন অনেকটা ব্যক্তিকেন্দ্রিক প্রশ্ন। তো আসলে আপনি জানেন না, পার্টি খুব প্রধান তো স্বাভাবিকভাবেই, শুধু ব্যক্তি না, উনি তো ইনস্টিটিউশন। কিন্তু কথা হচ্ছে যে একজন ব্যক্তির অ্যাবসলিউটলি যে প্রশ্নটা আপনি করেছেন, আমি যদি এখন কোনো কারণে খালেদ মহিউদ্দিনকে জিজ্ঞেস করি, খালেদ মহিউদ্দিন আপনি সকালবেলা কি দিয়ে নাস্তা করেছেন, এই প্রশ্ন নিশ্চয়ই নাসিরউদ্দিন পাটোয়ারি আপনাকে দিতে পারবে না। এটাকে মানতে হবে বাস্তবতা। রাইট, রাইট। সুতরাং এটা একটা রাজনৈতিক দলের নেতা এবং তার স্বাভাবিক পাবলিক ফিগারের, পাবলিক স্ফিয়ারের কার্যক্রম নিয়ে আমরা কথা বলতে পারি, সমালোচনা করতে পারি, এবং আমি সেটা গণতন্ত্রের সৌন্দর্য বলে মনে করি। ওকে। জনাব তারেক রহমান এবং বিএনপির পক্ষ থেকে তাদের মামলা, তার মামলা, খালেদা জিয়ার মামলা, সারা দেশে নেতা কর্মীদের মিথ্যা মামলা সম্পর্কে স্পষ্ট স্ট্যান্ড ছিল। আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই সমস্ত মামলা থেকে আমরা নিষ্কৃতি চাই। আজকে একটার পর একটা মামলায় কিন্তু সেগুলো প্রমাণিত হয়েছে এবং সেগুলো প্রমাণিত হচ্ছে। সুতরাং একটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে একজন নির্দোষ ব্যক্তিকে বিগত সময় বয়ান দিয়ে দোষী বানানোর যে প্রচেষ্টা ছিল, সেখান থেকে এখন আইনি প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে। তিনি উপস্থিত থেকে করলে অসুবিধা কি? তিনি আমি কেন ওনার অনুপস্থিতিতে আমাদের আইন প্রক্রিয়া যদি আপনি কোনো কারণে পারমিট করে, তাহলে কেন নেবে? পারমিট করে। আমি আবারও বলছি, মৃত্যু ভয় থাকলে করে না, মৃত্যু ভয় থাকলে করে না। আমার মনে হয় খালেদ, আমার মনে হয় আইনের ব্যাপারটি আমি আপনাকে বলি, আমাদের যে কোনো আইনজীবী জানবেন, কোনো কারণে একটা রায়ের যদি কোনো কারণে কো-অ্যাকিউজ, কো-কনভিক্ট থাকে, সেই জাজমেন্টটা যদি অ্যাজ এ হোল যদি কোনো কারণে বাতিল হয়ে যায়, তাহলে নিশ্চিতভাবে নন অ্যাপিলিং কনভিক্ট কিংবা নন অ্যাপিলিং অ্যাকিউজ তার বেনিফিট আইনগতভাবে পেয়ে থাকেন। এটার আরেকটা ব্যাখ্যাও আছে, আমি সেটা পরে আপনার কাছ থেকে শুনবো। আমি আপনাকে সেই কারণেই বললাম যে আপনি যে প্রশ্নটা করলেন, আমরা আইনের ভাষায় আপনি জানেন দ্যাট ইজ কল্ড লিডিং কোশ্চেন, এবং লিডিং কোশ্চেনের আনসার দেওয়ার মতো অবস্থানে আমরা তাহলে পরবর্তী কোশ্চেনে যাই। আমাদের থেকে চ্যানেল 24 চলে যাচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র নেতারা, ছাত্র জনতার নেতা যারা জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, তারা যখন রাজনৈতিক দল করতে চায়, বিএনপি নেতারা তাদেরকে কিংস পার্টি করছে এরকম কেউ কেউ বলে। আমাদের দর্শকরা কিন্তু আমাদেরকে বলে যে বাংলাদেশের প্রথম কিংস পার্টি হচ্ছে বিএনপি, এবং এইটি প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে জনাব নাসিরউদ্দিন পাটোয়ারিও এই বিএনপির এই প্রতিষ্ঠাকালীন ইতিহাসটা বলেছেন, আজকেও আমাদেরকে কিছুটা বলতে চেয়েছেন। আপনারা এটাকে আসলে কিভাবে ব্যাখ্যা করেন? মানে কিভাবে চালুনি সূত্রে বলে যে কেন এটা ছিল? আমি আপনাকে এত কথা বলি যে জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো, এটা তো আপনি মূল জিনিস আসলে খেয়াল করে দেখবেন। এটা কিন্তু প্রথমত বুঝে রাখতে হবে। প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে 2024 সালে যে দলই করেন না কেন, কিংস পার্টি কি একা শুধুমাত্র যদি আপনাদের সংজ্ঞায়িত যদি হয়, তাহলে রাজনৈতিক দল হিসেবে শুধুমাত্র একমাত্র বিএনপি, একমাত্র কিংস পার্টি না, জাতীয় পার্টি। হ্যাঁ, বিএনপি জাতীয় পার্টি ভাই। আমি এর বাইরে কি আপনি ছিল না? আপনার কি মনে আছে ওয়ান ফেরদৌস আহমেদ করেছি 1/11 সরকারের সময় তাদের প্যাট্রোনাইজেশন? আপনি কেন ভুলে যান খালেদ? না, কারণ দলই নাই আর দলের কথা মনে রাখবো। এক্স্যাক্টলি আজকে বিএনপি আলোচনার মধ্যে আছে, এই কারণে বিএনপি হচ্ছে বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্র ক্ষমতা প্রত্যাশী প্রধান কন্টেন্ডার। এই কারণে আজকে বিএনপি নিয়ে যে কোনো আলোচনার মধ্যে বিএনপি আসবে। ওদেরকে 40টা বছর সময় তো তুলে দিতে হবে। বিএনপি আজকে রাষ্ট্র ক্ষমতার প্রধান কন্টেন্ডার, সেইটা তো একটা ক্ষমতার মধ্যে দিয়ে গিয়া ওদেরকে দিতে হবে না সেই সময়টা। আপনি আগে না কিং পার্টি আমি বলছি না। আমি যদি নাসিরউদ্দিন পাটোয়ারি তারা যে রাজনৈতিক দল করছে, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিল, একদলীয় শাসন ব্যবস্থা থেকে করেছিল। সুতরাং বিএনপি নেতা কর্মীরা যত দল, তাদের রাজনৈতিক শক্তি, তাদের রাজনৈতিক ইচ্ছা, রাজনৈতিক কর্মসূচি পালন করবে, এটা তো বিএনপির অখুশি হওয়ার কিছু নেই। বরং বিএনপি খুশি হবে, কারণ তাদের দলের নেতা আমাদের দলের মানে যে নেতা, মূল নেতার। কিন্তু এইটা বলেন তো কাজল ভাই, বিএনপি অকারণে কেন ছাত্র জনতার এই পার্টি, মানে এই বৈষম্য বিরোধী ছাত্রদের অকারণে একটু খোঁচাখুচি করতেছে না? কিছু হইলে বলে যে যেমন দেখেন এক্সট্রিম, আপনি আমাকে বলেন কিছু এক্সট্রিম। আমার মনে হয় যে কোনো একটা বক্তব্যের আইসোলেটেড কোনো পার্ট নিয়ে সেটাকে একটা মিসইন্টারপ্রেট করার সুযোগ থাকে। আমি যে কোনো সময় আপনি যখন খুব একটা যে কোনো একটা পুরো একটা বক্তব্যের মধ্যে, সে ফর এক্সাম্পল খালেদ, দেখেন আমরা 3 জন মিলে টক শো করলাম, এর মধ্যে কমপক্ষে 1000টা সেগমেন্ট করা সম্ভব যেখানে আমাকে এক পক্ষে ইয়েস দিবে আর এক পক্ষ নেগেটিভ দিতে পারে। এটা সুযোগ আছে। এবং ভার্চুয়াল দুনিয়াতে সমস্ত কথা, বিশেষ করে মিডিয়া, আপনারা যারা কাজ করেন, প্রিন্ট মিডিয়া বলেন, ইলেকট্রনিক মিডিয়া করেন, একজন বক্তা 1 ঘন্টা বক্তব্য দেয়, তার জন্য সীমাবদ্ধ সময় থাকে 1 মিনিট, এবং
আপনি মিডিয়া হাউসের অন্যতম উদ্দেশ্য হচ্ছে যে তার ওই বক্তব্যটা, যে বক্তব্যটা পাঠকের কাছে গ্রহণযোগ্য হবে, তার কাজল ভাই, কাজল ভাই, আচ্ছা ঠিক আছে, ওই বক্তব্যের কথা বাদ দিই কাজল ভাই, আমি আপনার বক্তব্য শুনতে চাই কাজল ভাই, ওটার কথা বাদ দিই আমি, ঠিক আছে, এটা নিয়ে আমার আলাদা অবস্থান আছে। আমি 30 বছর ধরে সাংবাদিকতা করাই, আমি 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 এটা নিয়ে আমার আলাদা বক্তব্য আছে। আমি এই আজকের কথায় ফিরে আসি, আসলে কি ঘটনাটা কি, মানে আপনারা চান যে মানে এই যে যারা এখন ক্ষমতায় আসে, দরকার হলে তাদেরকে আটকানোর জন্য আপনারা আওয়ামী লীগের সাথেও এক ধরনের সন্ধি করে ফেলবেন, আপনারা গোপনে গোপনে আওয়ামী লীগের সাথেও একটা সম্পর্ক রাখতেছেন, আপনারা আওয়ামী লীগের ফেসিস্টদের বিচারটা আপনারা দাবি করতেছেন না, যেগুলি নাসিরউদ্দিন পাটোয়ারি বলছে, আপনি এগুলি কিন্তু মানে আমি জানি না এরান নাই, আপনি সুন্দর করে বলছেন, আমি বুঝি নাই মনে হয়। আমার কথা খেয়াল করে দেখেন, আপনি বলেন নাসিরউদ্দিন পাটোয়ারি যে সমস্ত কারণে বিএনপির বিরুদ্ধে অভিযোগ করছে, তার প্রত্যেকটা বিএনপি ইন অ্যাকশন করেছে। আমি আপনাকে আবারও বলি, ইন অ্যাকশন করেছে। আপনি খেয়াল করে দেখুন যে এই যে বিভিন্ন জায়গায় ফ্যাসিস্ট দোসরদের বিরুদ্ধে যে সমস্ত ফৌজদারি মামলা, দু একটা জায়গায় অভিযোগ থাকতে পারে যে দু একজন নিরপরাধ ব্যক্তি কোনো কারণে অভিযুক্ত হয়ে যেতে পারেন, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ভিকটিমের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা, তাদের বিচারের প্রক্রিয়ার মধ্যে আনা, সেটা কিন্তু বিএনপি রাজনৈতিকভাবে করেছে এবং করছে। বিএনপি কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় যখন কথা বলছে, রাষ্ট্র পরিচালনায় এই সরকারকে সহযোগিতার পাশাপাশি জুলাই আগস্ট গণবিপ্লবের যে স্পিরিট, সেই স্পিরিটটা ধারণ রেখে বিগত পতিত ফ্যাসিস্ট সরকারের বিচার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকারের কাছে বলছে। কাজল ভাই, সত্যি কথা বলেন, আওয়ামী লীগের সাথে কোনো আতাত করতেছে না তো বিএনপি? মানে আমাদের কিন্তু মানে অতীত অভিজ্ঞতা ভালো না আসলে। আমি আপনাকে খালি এতটুকু বলি, বিএনপি সম্ভবত বাংলাদেশে এমন কোন দেউলিয়াত্বের শিকার হয়নি যে বিএনপি জনগণের কাছে তার যে কমিটমেন্ট, সেই কমিটমেন্ট এবং জনগণের আস্থার বাইরে গিয়ে আওয়ামী লীগের উপর ভর করতে হবে তার রাষ্ট্র ক্ষমতা আসার জন্য। মানুষ অশুভ সন্ধি তখনই করে যখন কোনো কারণে তার নিজের কোমরের জোর না থাকে। ওকে, আমার মনে হয় যে কাজল ভাই আপনাকে ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান প্রায় শেষ হয়ে গেল, যে উই জাস্ট ওয়ান্ট 2 or 3 more minutes because we want to আমরা একটা 2-3 মিনিট একটু চায়া নিলাম। তো জনাব পাটোয়ারি, আমরা একদম শেষ পর্যায়ে, বছরও শেষ হতে যাচ্ছে, আমরা একটা সবচেয়ে মনে হয় যে আমরা 2024 এরকম একটা বছর আমরা একটা দেখলাম। আমরা কাজল ভাইকে 20 সেকেন্ড শুনবো আর আপনাকে শুনবো 2 মিনিট। আপনি যদি এই সময়ের মধ্যে থেকে আপনারা আসলে 2025টা আপনারা কেমন দেখতে চাইতেছেন, কি হইতে পারে সেই জায়গায়, কেমনে আপনারা আমাদের সবাইকে আবার এক জায়গায় নিয়ে আসবেন, একটা বিভেদ এবং মানে আনবেন কিনা, নাকি আপনারা একলাই থাকবেন কোথাও, সেইটাও আপনারা একটু কইতে পারেন। মানে আপনাদের এই 2025-এর সামনে রেখে আপনাদের লক্ষ্য উদ্দেশ্য যদি একটু বলেন। প্রথমত ধন্যবাদ। প্রথমত আমরা পুরাতন রাজনৈতিক যে ওল্ড সিস্টেম গুলো, সেগুলো আমরা চাই না। এটার বিরুদ্ধে যদি বিএনপি দাঁড়াক অথবা যে কোনো বাংলাদেশের পলিটিক্যাল পার্টি দাঁড়াক, এটা অলরেডি আওয়ামী লীগ দাঁড়িয়েছিল, সেখানে আওয়ামী লীগ বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিল। সো তরুণ প্রজন্ম এটাতে খুবই মানে একটা জায়গা আছে যে বাংলাদেশে ওল্ড সিস্টেম বা পুরাতন যে ব্যবস্থাগুলো আছে সেগুলো ফিরতে দিবে না বাংলাদেশে। তো চাঁদাবাজি, চাঁদাবাজি এগুলো আমরা তীব্র বিরোধিতা করি এবং বিএনপি এগুলোতে কিছু কাজ করছে, আমরা আমাদের জায়গা থেকে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। ভবিষ্যতে করবে, কারণ আমাদের দায়িত্ববোধ এটা, যে কোনো পার্টি হোক তাদেরও সংস্কারের মধ্যে দিয়ে যেতে হবে, যাতে নতুন বাংলাদেশে 25 সালে যাতে আমরা নতুন একটি বাংলাদেশ দেখতে চাই। এবং আমরা সেখানে বলতেছি যে আমরা হলো বিভাজনের আর রাজনীতি চাই না, আমরা বৈষম্যের কোনো রাজনীতি চাই না, আমরা আমাদের হিউম্যান ডেভেলপমেন্টের জায়গা থেকে একটি ডিগনিটির সমাজ চাই, যেখানে তরুণ প্রজন্মকে, যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন এবং সিনিয়র সিটিজেন রয়েছেন বিভিন্ন জায়গা থেকে, যারা অলরেডি কম্প্রোমাইজড হয়ে গেছেন বিভিন্ন জায়গায়, সম্মানের জায়গাটা রাখবেন, কারণ আমরা কোথাও কম্প্রোমাইজড হইনি। সো কম্প্রোমাইজ সোসাইটিতে আমরা বাস করি না। আপনাদের কম্প্রোমাইজ সোসাইটি নিয়ে আপনারা থাকেন, কিন্তু আমাদেরকে আপনারা কম্প্রোমাইজড হতে বাধ্য করবেন না। সো আমরা সেই জায়গাতে কখনো বাধ্য হব না। এবং আমরা শেষ করে যেটা, যে আমরা আগামীর বাংলাদেশে যেটা চাই, যেহেতু পুরাতন রাজনীতি জনগণকে আকৃষ্ট করতে পারছে না, মানুষের মধ্যে একটা আপিল রয়েছে জনগণকে। আপনি যদি জিজ্ঞেস করেন, আমি এক রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করেছিলাম যে কি চলছে চাচা দেশে, তো উনি বললো এক চোর বিদায় হয়েছে, আরেক যুগ চুরি করার জন্য হলো ভোট চাচ্ছে, আরেকজন চুরি করবে নাকি করবে এখনো ডিসাইডিং ফ্যাক্টর না। তো আমরা কোনো চোরকে আর বাংলাদেশকে দেখতে চাই না, কোনো চ্যান্ডার বা চাঁদাবাজকে বাংলাদেশকে দেখতে চাই না। আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে মানুষের শিক্ষা, বাসস্থান, বিনোদন এবং এই বিষয়গুলা ম্যাসিভ আকারে জনগণ উপভোগ করবে এবং শান্তি সুন্দর একটা বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। আমাদের শুভেচ্ছা থাকলো জনাব নাসিরউদ্দিন পাটোয়ারির এই চাওয়া যদি হয়, তাহলে নিশ্চয়ই বাংলাদেশ আমরা একটা অন্যরকম বাংলাদেশ দেখতে পাবো। জনাব খালেদ ভাই, আপনাকেও পাবো ইনশাআল্লাহ।
অবশ্যই আমি 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 সবসময় আপনাদের পাশে আছি। আমি পাশে আছি জনাব রুহুল কুদ্দুস কাজল, আপনারও। আপনি জনাব রুহুল কুদ্দুস কাজল, আপনি একটু 20-30 সেকেন্ডে একটু বলেন। এবং আপনারা, আমি আসলে এই অনুষ্ঠানে একটু বলে দিতে চাই যে ছাত্র দলের বর্তমান সভাপতি এসে কিন্তু আমাদেরকে আমাদের সামনে, সবার সামনে এটা উনি বলেছিলেন যে তিনি কোনো ধরনের চাঁদাবাজি এবং অন্য কোনো কিছুর সাথে থাকবেন না। আমরা স্বাগত জানিয়েছিলাম কাজল ভাইকে। এখনো আমরা বিএনপির একদম সেই প্রধান নেতৃত্বের জায়গায় বা কোর নেতৃত্বের জায়গায় নাই, কিন্তু কাজল ভাই নীতি নির্ধারকদের একজন। কাজল ভাই, আপনার কাছ থেকে আমরা একটু শুনতে চাই যে আমরা আসলে 2025 কেমন দেখতে চান। আমাদের খুব সময় না, আপনি যদি 1 মিনিটে শেষ করেন আমরা। আমি 1 মিনিটে খালেদ, আমি আমাকে বলি, জি 2024 সালে জুলাই আগস্টের যে বিপ্লব, এবং বিপ্লব বাংলাদেশের জন্য বিরাট সম্ভাবনা তৈরি করেছে, এবং এই স্পিডটাকে সামনে নিয়ে আগামী দিনে যেতে হবে। নাসিরউদ্দিন পাটোয়ারি যে কথাটি বলেছেন, আগামী দিনের জন্য এখন যেটা এই সরকারের জন্য, অন্তর্বর্তীকালীন সরকারের জন্য কতগুলো প্রায়োরিটি, সংস্কার যেগুলো, সেগুলো দ্রুততম সময় করে নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমতের ভিত্তিতে জনগণের সরকার প্রতিষ্ঠা করাটা আগামী দিনে আমার ইমিডিয়েট প্রত্যাশা হবে। এবং এটা হচ্ছে আমার প্রথম কথা একজন নাগরিক হিসেবে। রাজনৈতিক দল হিসেবে সুস্থ রাজনৈতিক চর্চা, ঘুষ, দুর্নীতি, খুন, রাহাজানি, মিথ্যাচার, এই সমস্ত কিছুকে বাদ দিয়ে সুশাসন প্রতিষ্ঠিত হবে, এটা আমার প্রত্যাশা। আরেকটি হচ্ছে যে নতুন এবং তরুণ প্রজন্মে তাদের রাজনীতির ইচ্ছা এবং আকাঙ্ক্ষা কিভাবে বাংলাদেশকে দেখতে চায়, নতুন বাংলাদেশে আমি প্রত্যাশা করব বাংলাদেশ জাতীয়তাবাদী দল